আজকের দিনটা খুব একটা ঐতিহাসিক দিন হয়ে থাকলো। তার কারণ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে জনসভা করলেন। বেশ কিছু প্রতিশ্রুতি সেখান থেকে তিনি দিলেন। কেন ঐতিহাসিক এই দিনটা? এই সিঙ্গুর থেকেই এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাম জমানার বিরুদ্ধে সিঙ্গুরের জমি রক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। এটা আমরা সবাই জানি। তৎপরবর্তীতে 2006 সাল থেকে যে আন্দোলনটা শুরু হয়, 2008-এর অক্টোবরে গিয়ে একেবারে সেটা চরম পরিণতি লাভ করে বা মর্মান্তিক পরিণতি লাভ করে বলা ভালো আজকের দিনে, যে রতন টাটার নেতৃত্বাধীন টাটা ইন্ডাস্ট্রি সেখান থেকে বা টাটা গাড়ি কারখানা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এর মধ্যবর্তী পর্যায়ে এই সিঙ্গুর আন্দোলন বা জমি রক্ষা আন্দোলন এক ব্যাপক আকার ধারণ করে এবং প্রায় ধ্বংসাত্মক আকার ধারণ করে, যার ফলবশত একাধিক আলাপ আলোচনা তৎকালীন সময়কার নিরুপম সেন থেকে শুরু করে, যে শিল্পমন্ত্রী নিরুপম সেন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী তৎকালীন, তাদের মধ্যস্থতাতে একাধিক আলোচনাতেও কোনো সুরাহা হয়নি এবং বিখ্যাত সেই ২৬ দিনের অনশন মঞ্চ বেঁধে। তা এই সমস্ত কিছুর পরে সিঙ্গুর কি পেল, এই সমস্ত কিছুর পরে আমাদের এই বাংলা ঠিক কি পেল, এবং আজকে মুখ্যমন্ত্রী 15 বছরের মাথায় গিয়ে সিঙ্গুরে জনসভা করলেন এবং গিয়ে ঠিক তিনি কি বললেন তার একটি বিশেষ অংশ আপনাদের সামনে তুলে ধরছি। এই অংশটুকু মাত্র 1 থেকে 1.5 মিনিট কি একটু বেশি হবে, এইটা আপনারা একটু শুনে নিন, তারপরে আসল বক্তব্যে আসছি যে এই বক্তব্যটার মানে কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9,20,00,000 টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। 2 হচ্ছে আর একটা প্রকল্পে আমরা নিয়েছি এসএআইপির আন্ডারে 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। জেনে রাখুন, অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে, যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি। আমরা মুখে বলি না, আমরা কাজে করি। আপনারা শুনলেন। প্রশ্ন হচ্ছে যে 15 বছর লেগে গেল। আচ্ছা, সিঙ্গুরে থেকে যখন টাটাকে সরানো হলো, জমি দখল হয়ে যাচ্ছে, জমি রক্ষা কমিটি এবং জমি রক্ষা কমিটির আন্দোলন, তখন এক আন্দোলনের উন্মাদনা, বহু বুদ্ধিজীবী থেকে শুরু করে সমাজের প্রায় অসংখ্য স্তরের মানুষজন সেই আন্দোলনে শরিক হয়েছিলেন। কিন্তু তৎপরবর্তীতে সেই আন্দোলনটা, আমার কথাটাকে কিন্তু মার্ক করুন, আমি বলতে চাইছি সেই আন্দোলনটার কিসে কি জন্ম দিল, ব্যক্তিকে বলছি না, আন্দোলনটা, সেই আন্দোলনের ফল, একটা ফলাফল থাকে তো, সেই ফলাফলটা কিসের কি জন্ম দিল। তারা 15 বছর পর গিয়ে এই এই সন্তান ভূমিষ্ঠ হলো সেই আন্দোলন থেকে, যে 8 একর জমির মধ্যে নাকি অলরেডি একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হাব তৈরি হয়ে গেছে এবং তার প্লট দেওয়া শুরু হয়েছে। আচ্ছা, সেই অবধি না হয় মানলাম। তারপর 8 একর জমিতে নাকি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে। বেশ কয়েকজন এই সমস্ত আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, যারা জমি জমা ইত্যাদি নিয়ে কাজ কারবার করেন, বেশ কিছু প্রখ্যাত আইনজীবী, তাদের মানে যারা এই সমস্ত জমির কাগজপত্র এই সমস্ত ভালো বোঝেন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যারা এই সমস্ত ডেভেলপমেন্ট করেন, তাদের সঙ্গে আলোচনা করে বললেন, তাদের একজন মজার কথা বললেন যে 8 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটা বাথরুমও হবে না।
8 একর জমিতে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 8 একর মাত্র জমিতে। তা তারা বললেন তো তাতে একটা বাথরুমও হবে না। আর আর কি শুনলাম, আমাজন আর ফ্লিপকার্টের ওয়্যার হাউস। আচ্ছা বলুন তো, আমাজন ফ্লিপকার্টের ওয়্যার হাউস যেখানে মালপত্র তারা স্টোর করে, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়, এইটুকুই তো আমরা জানি। সেটাকে শিল্প বলা যায় টাটার পরিমাণে, টাটা মাপের ন্যানো কারখানা হোক বা গাড়ি কারখানা হোক, এই ধরনের শিল্প বলা যায় কি? বা এবার আপনি যদি ওই রাস্তাটার ওপর দিয়ে চলতে থাকেন, দুপাশে যে জায়গাগুলো দেখবেন, উনি আবার একটা কথা বললেন, কৃষি জমি দখল করে কিছু হবে না। আচ্ছা, যে কোনো জমিতেই, আমাদের এই যে পশ্চিমবঙ্গ, যে কোনো জমিটাই যদি আপনি ওই বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত দিকগুলোতে যান, সেখানটাতে যদি বাদ দেন, অধিকাংশ তো জায়গা যাকে বলা হয় সুজলা সুফলা বঙ্গভূমি, তা ম্যাক্সিমামটাই তো চাষের জমি। তাহলে চাষের জমি নেওয়া যাবে না, আবার সেখানে শিল্প হবে, চাষ জমিটাও হবে, মানে বকও হবে, কচ্ছপও হবে, মানে বকচ্ছপ হবে। মাফ করবেন, আমি ঠিক বুঝতে পারছি না। সাধারণ মানুষ বলছে, আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরছি, কারণ বারবার বলি যে মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। রাস্তাঘাট, হাটে মাঠে ঘাটে মানুষ যে কথাটা বলে, আপনাদের সামনে সেটা তুলে ধরি। কিন্তু কথা হচ্ছে এর পরের একটা বিশেষ অংশ, যে 15টা বছর লেগে গেল এই ঘোষণাগুলো করতে, আর উনি মানে 1000 সামথিং কোটি টাকার ওখান থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন। কোথা থেকে? সিঙ্গুর থেকে। সিঙ্গুরে না, কিন্তু সিঙ্গুর থেকে উনি গোটা যত ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম পড়ে গেলেন, পড়ে গিয়ে অতগুলো প্রকল্প ঘোষণা করলেন। সব রাজনৈতিক দলই, আপনি বলবেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী মোদীও তো সিঙ্গুরে দাঁড়িয়ে 830 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন। হ্যাঁ, প্রশাসনিক ক্ষেত্র থেকে তারা সেই ঘোষণা করতেই পারে, কিন্তু সেটা তো সিঙ্গুরে না। ওই অত হাজার কোটি টাকার প্রকল্প সেটা কি সিঙ্গুরে হবে? না, সেটা উনি ওই অতটা লিস্ট পড়ে গেলেন, পুরো পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে সেই জেলাগুলিতে হতেই পারে। সঙ্গে তিনি ঘোষণা করলেন, উদ্বোধন করলেন, যেখানে অভিনেতা এবং সাংসদ, যাকে বলা হয় দেব, তার আসল নাম মাননীয় দীপক অধিকারী মহাশয়, তিনি বললেন যে এই আমাদের মুখ্যমন্ত্রী কথা রাখেন, এবং ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি করলেন? ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন। ভালো কথা মাথায় রাখুন, উদ্বোধন করলেন কবে? আজ। এবং মাননীয় সাংসদ দেব মহাশয় তিনি বললেন মুখ্যমন্ত্রী কথা রাখেন, তিনি 2024-এ কথা দিয়েছিলেন যে উদ্বোধন করবেন, তাই করলেন। তাহলে 2011 থেকে 2026 সাল পর্যন্ত এই এতটা সময় কি হলো আসবো, তার আগে মাননীয় দীপক অধিকারী সাংসদ দেব তিনি কি বললেন তার ছোট্ট ক্লিপটুকু আপনারা আগে শুনে নিন। কথা রাখেনি। 2024-এ নির্বাচনের আগে দিদি কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন, এবং 2025-এ আমাদের বিধানসভার বাজেটে তিনি 500 কোটি টাকা স্যাংশনও করেন, এবং আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল। আমি নিজের তরফ থেকে নয়, আমি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে, সে টিএমসি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি দিদিকে হাত জোর করে ধন্যবাদ জানাতে চাইছি। দিদি, এইটা যে কত বড় কাজ হলো, এটা যে কত বড় সমস্যার সমাধান হতে চলেছে আগামী দিনে, সেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষই হয়তো বুঝতে পারবে। কত মানুষ লড়াই করতে করতে চলে গেছেন, স্বপ্ন দেখেছেন কি এক না একদিন কেউ না কেউ করবেন, কেউ কথা রাখেনি।
যিনি কথা রেখেছেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, আমাদের 3 বারের মুখ্যমন্ত্রী। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি একটা উচ্চবাচ্য কথা বললেই আপনি ট্রোল হয়ে যাবেন। এই তো দেব এটা বলছে বা অমুক এটা বলছে। আমরা যখন এসআইআর এ যখন মিছিলের পর যখন আমরা সভা করছিলাম, দিদি আমাকে কিছু কথা বলতে বলেছিলেন, তখন আমি বলেছিলাম এইবারে আমাদের সরকার আমাদের ঘাটাল কিসের সাক্ষী থেকেছে? এই এতটা বছর ধরে বন্যার পর বন্যা, বন্যার পর বন্যা। এবং ওই আগের এপিসোডে একটা বলেছিলাম যে এই সম্ভবত, যদি ভুল না করি, সম্ভবত মাননীয় শতরূপ ঘোষ একটা কথা, মজার কথা বলেছিলেন যে কি, যা কিছুই অন্যায় করো না কেন বাপু, ওই তো আমি ভোটে জিতেছি। অপরাধ হয়েছে, আমি ভোটে জিতেছি। বন্যা হয়েছে, তা কি হয়েছে? মাস্টার প্ল্যান হয়নি, ব্রিজ হয়নি, নদী বাঁধ ভেঙে গেছে, আমি ভোটে জিতেছি, তো পরের ভোটটাতেই তো আমি আবার জিতেছি। এইটা মাননীয় একটা অনুষ্ঠানে আমি দেখছিলাম, আমি তার মতো করে হয়তো বলতে পারলাম না। আপনারা ক্লিপটার সঙ্গে বা তার বক্তব্যটার সঙ্গে অনেক বেশি পরিচিত, আপনারা হয়তো দেখে নিতে পারবেন। বিষয় হচ্ছে সেটা না, বিষয় হচ্ছে যে এই ঘোষণাগুলো, এই উদ্বোধনগুলো 15 বছর পর, যখন ভোট এসে গেছে, এই 3 মাস বাকি। তা আপনাদের দলই তো বলে যে এই ভোটের মুখে প্রধানমন্ত্রী এসে এই ঘোষণা করলো কেন, ভোটের মুখে এই নেতারা আসে কেন, ভোটের মুখে এই উদ্বোধন কেন? তাহলে আপনিও মাননীয় মুখ্যমন্ত্রী, আপনিও এই 15 বছর পর এসে সিঙ্গুরে দাঁড়িয়ে এই ঘোষণাগুলো করলেন। এবার একটা কথা বলি, যে ওই যে প্রথমে বলেছিলাম যে এই জমি আন্দোলনের ফলবশত, জমি আন্দোলন, সিঙ্গুরের জমি আন্দোলন, আবার মার্ক করে বলছি, কোনো ব্যক্তি না, ওই আন্দোলনটা, গোটা আন্দোলনটা কি কি জন্ম দিল? ওই আন্দোলনটা একটা অনুঘটক হয়েছিল অবশ্যই এই তৃণমূল কংগ্রেসের সরকার যাতে এই রাজ্যে ক্ষমতাসীন হয়। তারপরে 2008-এর পরেও অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, তার মধ্যে একটা অন্যতম 34 বছরের একটা জগদ্দল পাহাড়, মানুষ সেটাকে সরাতে চাইছিল, উপায় চাইছিল। তখন নন ইস্যুটাকেও এই মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু তৈরি করে আন্দোলন করতেন, একের পর এক বন্ধ রাখতেন, একের পর এক সিবিআই চাইতেন, একের পর এক তদন্ত চাইতেন। আজকে তিনি সেগুলোরই বিরোধিতা করেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যান সেটা আটকানোর জন্য। কিন্তু এই আন্দোলনটা আর একটা জিনিসের জন্ম দিল, সেটা দর্শক আপনারা বিচার করুন, আপনাদের চারপাশ দেখলে ভাবুন, যারা দেখছেন, যারা এই সমস্ত সঙ্গে জড়িত, তারাও ভাবুন যে এই আন্দোলনটা জন্ম দিল একটা বিশেষ বিষয়ের, জমি হাঙর। জমি আন্দোলনের পরবর্তীতে আমরা কি পেলাম? এই 15 বছর ধরে জমি হাঙর, অসংখ্য পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে অসংখ্য জমি হাঙরকে পেলাম আমরা। এর ফলশ্রুতি বা এর সন্তান হিসেবে ভূমিষ্ঠ হলো তারা। এবং তারা কি করলো? বিএলআরও অফিস, এসডিএলআরও অফিসে গিয়ে খোঁজ নিন, রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিন, জাল দলিল, পর্চা কেটে দেওয়া, নাম কেটে দেওয়া, সেই নাম কেটে নতুন নাম তার মধ্যে ঢুকিয়ে দেওয়া এবং জায়গা দখল করে নেওয়া, এমনকি বাড়ি ভেঙে গুঁড়িয়ে মাঠ করে দিয়ে সেখানে হোটেল, গেস্ট হাউস, ফ্ল্যাট, বিল্ডিং সমস্ত তৈরি হলো, যার প্রত্যক্ষ ভুক্তভোগী এই যে ব্যক্তিটি আপনাদের সঙ্গে কথা বলছে সে নিজে। কিভাবে, কত রকম প্রেসারে, কত রকম ছকে কায়দায় জমিকে হাতিয়ে নেওয়া যায়, তার তথ্যগুলো আপনাদের এই স্ক্রিনের সামনেই তুলে ধরতে পারতাম, কিন্তু আজকে দেখাচ্ছি না, একটু ভবিষ্যতের জন্য তুলে রাখছি, দেখানোর জন্য। এবং মুশকিলটা কি জানেন? যদি খুব দুর্ভাগ্যের বিষয়, আইনের এই জায়গাটা আইন আদালতকেও ভাবতে বলবো, খুব দুর্ভাগ্যের বিষয়, যদি আপনার নাম বিএলআরও অফিসে কেউ কেটে দেয়, তখন তখন দায় হচ্ছে আপনার, তখন দায় আপনার। এবার ছোট 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 সমস্ত পেপারপত্র নিয়ে এসে প্রমাণ করো যে ওই কাটাটা ভুল কাটা হয়েছে।
অথবা যদি কোন রকম একটা জাল দলিল রেজিস্ট্রি হয়ে যায়, মানে জাল করে সেটা রেজিস্ট্রি অফিসে গিয়ে কোন রকম কি সব করে, টাকা পয়সা কোথা থেকে কি খরচা করে সেটা করে, সেসব তথ্য আছে, এক্ষুনি দেখাচ্ছি না, মানুষ জানে। কিন্তু মুশকিলটা হচ্ছে, এখানে একটা পয়েন্ট উল্লেখ করতে চাইছি, যে এবার দায় পড়ে যাচ্ছে সেই ব্যক্তিটি যার ছিনিয়ে নেওয়া হলো। আইনে কি করতে হবে? অসংখ্য অ্যাডভোকেট বা এই সমস্ত নিয়ে যে সমস্ত উকিল বাবুরা কাজ করেন, তাদের কাছে 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 গিয়ে 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 জেনেছি যে ওই দলিলটাকে এবার চ্যালেঞ্জ করতে হবে, আপনাকে কোর্টে যেতে হবে, আপনাকে খরচা করতে হবে, আপনার বাড়ি লুট হয়ে গেল, জমি লুট হয়ে গেল, আপনাকে খরচা করে এবার উকিল ঠিক করতে হবে। এবার সেই উকিল নিয়ে আপনাকে লোয়ার কোর্ট, হাই কোর্ট, পরবর্তীতে সুপ্রিম কোর্ট আছেই, সেখানে সেখানে যেতে হবে আপনাকে, এবং গিয়ে প্রমাণ করতে হবে যে ওই যে দলিলটা জাল, সেটা ভুল হয়েছে, আপনার দলিল বা আপনার যে রেকর্ড আছে সেটা ঠিক। এবং এইটা করতে গিয়ে কত মাস, কত দিন তো ছেড়ে দিন, কত মাসের পর মাস আপনার পায়ের শুকতলা, জুতোর শুকতলা হয়ে যাবে, কত কিছু আপনার জীবিকা থেকে শুরু করে উপার্জনের সাধের জমিয়ে রাখা পয়সা খরচা হবে, এক উকিল থেকে আর এক উকিল পাল্টাতে হবে। এবং খুব মাফ করবেন যারা আইনজীবী আছেন, তাদের আমি সকলকে বলছি না, কিন্তু এই ঘটনারও মানুষ ভুক্তভোগী সাক্ষী, যাকে এই মস্তানি ভাষায় টাষায় বলে, একটা উকিলকে ও ঠিক করলে ওই উকিলটাকে আমি কিনে নেব। এবং এরা হুমকি দিয়ে বলে, থানা আমার, উকিল আমার, বিএলআরও অফিস আমার, এসডিএলআরও অফিস আমার, রেজিস্ট্রি অফিস আমার, উকিল ঠিক করলে এক উকিল ঠিক করবে, সে উকিল আমি কিনে নেব, আর একটা উকিল তুমি ঠিক করবে, সেটাও আমি কিনে নেব। তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ লুট হয়ে গিয়ে চুপ করে মেনে নিতে লাস্ট বাধ্য হবে। এনাও ডেকে বলবে, এনাও এইটুকু টাকা দিচ্ছি, নিয়ে চলে যাও, এখানে সই করো, চুপচাপ নিয়ে চলে যাও। তখন সেই মানুষটা শুকোতে শুকোতে, যাদের লড়বার ক্ষমতা সকলের সমান থাকে না, শুকোতে শুকোতে সেইটুকু টাকা মুখ বুজে মাথা নিচু করে নিয়ে চলে যেতে বাধ্য হবে। কিন্তু দিন এভাবেই শেষ হয় না বন্ধু, চিরদিন কাহারও সমান নাহি যায়। তাহলে হিটলারের পতন হতো না, তাহলে মুসলিনের পতন হতো না ইতালিতে, তাহলে স্তালিনের পতন হতো না, তাহলে পৃথিবীর যত যত ডিক্টেটর আছে, স্বৈরাচারী শাসক আছে, তাদের পতনই হতো না। তারা তো এখনকার দিনেও বাল তবিয়তে রাজত্ব করে যেত। তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি এই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতেন, তাহলে ওই বাম জমানারও অবসান হতো না। উনি নিজে সাক্ষী তার। আর উনি এই জমি আন্দোলনের পরে এই বিপুল জমি লুট, সেটা উনি জানেন না, সেটা ওনাকে কেউ জানায় না। এই হাহাকার কিন্তু সমুদ্রের ঢেউ না, সুনামির মতো আছড়ে পড়বে ভোট বাক্সে। আর ওই সিঙ্গুরে ওই যে কৃষি জমি, সেই কৃষি জমিটা আজকে বন্ধা হয়ে গেছে। সেখানকার কৃষকরা বলে যে 6 ফুট 12 ফুট খুঁড়লেও ওখানে চাষ হবে না। তাহলে ওখানে যদি শিল্প হতে পারত, সেই শিল্পটা কি শিল্প? আজকে ভাবতে হবে মানুষ কি হারিয়েছে। আর ওই ঘোষণার মাধ্যম দিয়ে বললাম, ওই কথাটাকে আবার রিপিট করে বলছি, আপনারাও খোঁজ নিন, 8 একর জমিতে কি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয় না ইন্ডাস্ট্রিয়াল পার্কের বাথরুম হয়? এগুলো আপনারা চিন্তা করুন। আর যারা যেসব রেজিস্ট্রি অফিস, যেসব বিএলআরও অফিস, যেসব এসডিএলআরও অফিস এই ধরনের এতদিন ধরে এই জমি হাঙরদের প্রশ্রয় দিয়েছেন, তারাও জানুন, কেউ রিটায়ার করে গেছেন, কেউ ট্রান্সফার নিয়ে চলে গেছেন, সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তছরূপ হয়েছে। আপনারা খোঁজ নিন, নাম করে বলে দিচ্ছে, সন্দেশখালী থেকে শুরু করে একদম দেগঙ্গা, বসিরহাট, হাসনাবাদ সমস্ত জুড়ে তদন্ত হোক,
কোটি কোটি, শয় শয়, হাজার হাজার কোটি টাকার জমি লুট হয়েছে, পুরো ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেখানকার বাসিন্দা, এক এক জায়গার বাসিন্দা, মধ্যবিত্ত সাধারণ মানুষ কতটুকু লড়তে পারে, তাদের কত শয় শয় কোটি টাকা থাকে যে ওই ধরনের জমি হাঙরদের সঙ্গে লড়তে পারে, আর ওই টাকার উৎস তারা কোথা থেকে পায় সেটারও তদন্ত হোক। আজ না হোক কাল নিশ্চয়ই হবে। এই তো হলো সিঙ্গুর আন্দোলনের ফলাফল। এই হচ্ছে সিঙ্গুর আন্দোলন থেকে ভূমিষ্ঠ সন্তানেরা, জমি হাঙর সন্তানেরা। আর আজকে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একটি সভা করলেন। 15 বছর লেগে গেল সিঙ্গুরে গিয়ে একটা সভা, এই ধরনের বক্তব্য রাখার, প্রকল্প উদ্বোধন করবার। যদিও সিঙ্গুরের ভাঁড়ারে কি জুটলো সেটা এই বক্তব্য থেকেই আপনারা বিচার করবেন যে সিঙ্গুর ঠিক কি পেল আজকে দাঁড়িয়ে। আজকের এপিসোডে এই পর্যন্ত। আমি মানুষের ভাষায় প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। আমাদের এপিসোডগুলো কেমন লাগছে সেগুলো যেমন জানাবেন, আপনারা কমেন্টে জানাবেন। আমাদের ওয়েব পোর্টাল www.মানুষেরভাষা.com, সেটা ভিজিট করবেন। গুগলে গেলেই পেয়ে যাবেন, মানুষের ভাষা লিখলেই পেয়ে যাবেন, মানুষের ভাষা এই কথাটা লিখলেই পেয়ে যাবেন। সেখানে দেশ বিদেশ রাজ্য সব কিছুর খবরাখবর সেখান থেকে আপনারা পড়তে পারেন, দেখতে পারেন, মন্তব্য করতে পারেন। আর এই চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আপনারা এই এপিসোডের নোটিফিকেশনগুলো পান। এগুলো সাধারণ কথা, সকলেই বলে থাকে, আমরাও বললাম। আর আগামী এপিসোডগুলোতে আরো অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আপনারা নজরে রাখুন এই মানুষের ভাষা পর্দায়। নমস্কার।